সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা ইতিমধ্যে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য বেশ কিছু সাজেশনমূলক ভিডিও আপলোড করেছি। আর সর্বশেষ এটা হচ্ছে মডেল টেস্টের দ্বিতীয় পার্ট। আপনারা যারা প্রথম পার্টটি দেখেছেন তারা দ্বিতীয় পার্টের জন্য আমাকে বলেছিলেন, তো আমি আপলোড করে দিচ্ছি দ্বিতীয় পার্টটা। বলা হচ্ছে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত। 42 নম্বর পর্যন্ত কিন্তু আগেই করা হয়েছিল। তো 43 নম্বরটাতে বলা হচ্ছে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত। তাহলে নিশ্চয়ই আপনারা ত্রিভুজ চেনেন। তো এই হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার এই যে তিনটা কোণ, এই তিনটা কোণের সমষ্টি কত। যদি আমাদের এরকম প্রশ্ন হয় তাহলে মনে রাখবেন 2 সমকোণ বা 180 ডিগ্রি। মনে রাখতে হবে যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা। এরপরে এটা মুছে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কি সরল কোণ, সূক্ষ্মকোণ, পূরক কোণ নাকি স্থূলকোণ। তাহলে খেয়াল করেন তো দেখি, সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝায়। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা একটা আনুমানিক সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করার চেষ্টা করলাম। ধরেন এটা এ, এটা বি আর এটা সি। এই কোণটা 90 ডিগ্রি, তার মানে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ নিঃসন্দেহে। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন, আচ্ছা বলেন তো অতিভুজ কোনটা। এটা এসি হচ্ছে অতিভুজ, সবচেয়ে বড় বাহুটাই অতিভুজ হয়, আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে অতিভুজ সংলগ্ন কোণ, তাহলে অতিভুজ সংলগ্ন কোণ এটা একটা আর এটা একটা। এই কোণ দুটির প্রত্যেকটা কি কোণ। মনে রাখবেন 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাই আমরা বলতে পারি যে এটাও, এই কোণটাও যেহেতু 90 ডিগ্রির অপেক্ষা ছোট, এই কোণটাও যেহেতু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাই দুইটাই হচ্ছে সূক্ষ্মকোণ। আমরা অবশ্যই আমাদের এই আলোচনা থেকে কিন্তু এই বিষয়টা বলতে পারি যে এরা হচ্ছে পরস্পর কি কোণ, সূক্ষ্মকোণ। আমরা একটু অ্যান্সার শিটটা দেখি। 44-এর কত নম্বর? 44-এর খ, রাইট, এটা সূক্ষ্মকোণ। কিভাবে বুঝলাম? কারণ এটা যেহেতু 90 ডিগ্রি, এই দুটোর সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হবে। কেননা আমরা এখান থেকে বুঝলাম যে ত্রিভুজের যে কোনো তিনটি কোণের সমষ্টি 180, তার মানে এই দুটা মিলে 90 হবে, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। আর অবশ্যই এই দুইটা 90 অপেক্ষা ছোট, এই জন্য এই দুটো হচ্ছে সূক্ষ্মকোণ। এরপরে আমরা 45 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন এখানে বলা হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে। ওকে, কত বছরের কথা বলা হচ্ছে? 10 বছরের কথা বলা হচ্ছে। তাহলে শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে সুদের হার আমাদের বের করতে বলা হচ্ছে। তাহলে কোনো মূলধন 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের যেহেতু বলা হচ্ছে সুদে মূলে 3 গুণ হবে, তো আমরা ধরে নিতে পারি যে ধরি আসল বা মূলধন হচ্ছে 100 টাকা। তাহলে সুদ আসল কত হবে বলেন তো দেখি। যেহেতু সুদে মূল্যে 3 গুণ, তার মানে 300 টাকা। তাহলে বলেন তো সুদ কত পেলাম আমরা? 200 টাকা। 300 থেকে 100 বাদ দিলে 200। তাহলে বছর কত বছর বলেন তো? 10 বছর। তাহলে কি বের করতে বলেছে? সুদের হার। তার মানে আমরা জানি যে সুদের হার ইকুয়াল হোয়াট, এটা আমরা বের করতে পারি। তাহলে এই ধরনের অঙ্ক আমরা করি কি, আই ইকুয়াল PRN এই সূত্র দ্বারা আমরা করে ফেলি। কিভাবে সেটা? আই মানে হচ্ছে সুদ বা মুনাফা, পি মানে হচ্ছে আসল বা মূলধন, আর মানে সুদের হার, আর এন মানে বছর। তো মনে রাখবেন যেহেতু সুদের হার বের করতে বলেছে, তার মানে আর এর মান। তো আর এর মান যেখানে বসে তার নিচে সবসময় 100 বসে। কারণ কি? কারণ হচ্ছে সুদের হার মানে আমরা যদি বলি 5% সুদের হার, তার মানে এই যে দেখেন পার্সেন্ট আছে, ওই জন্য 5/100 হবে। তো এই জন্য সুদের হার যখন আমরা বের করব তখন আর এর নিচে সবসময় আমরা 100 কল্পনা করব। ঠিক আছে? তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে আর যেখানে বসবে তার নিচে 100 সেখানে বসতে বাধ্য। ওকে, তো এবার আসেন তাহলে আমরা কি বলতে পারি। এই জিনিসগুলোর এখন আমরা মান বসাবো। তাহলে কিভাবে মান বসাবো? তাহলে সুদ 200 পেয়েছি, তাহলে আই এর মান 200 ইকুয়াল পি আসল, আসল হচ্ছে 100 বসালাম। আর কত? আর মানে উপরে আর, তার নিচে 100 ইন্টু এন কত? এন মানে 10। এই যে 10 বসাই দিলাম। তাহলে 100 ক্রস, আর 10 গুণ করলে 10 আর ইকুয়াল এই দিকে কত? 200। তাহলে আমরা উভয় দিকের শূন্য কেটে দিতে পারি। তাহলে সুতরাং আর ইকুয়াল টু 20%। তাহলে খেয়াল করে দেখেন খ নম্বর অপশনটাই কিন্তু আমাদের রাইট অপশন। তো আমরা যদি প্রত্যেকটা অঙ্ক করে দিতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আমাদের। আর পরীক্ষা যেহেতু সামনেই, এই জন্য আমরা একটু স্কিপ করে যাব বেশ কিছু প্রশ্ন। তো জাস্ট আমরা উত্তরগুলো একটু আপনাদেরকে জানাই দিব যে কি কি হচ্ছে। 46 নম্বরটা দেখেন কি বলা হচ্ছে। 46-এ একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 এবং 4 সেমি হলে ত্রিভুজটির অতিভুজ কত। তো একটা সমকোণী ত্রিভুজ, আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ আনুমানিক আমরা অঙ্কন করলাম।
এই সমকোণী ত্রিভুজের কি কি বলা হচ্ছে? বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন। তাহলে এই সমকোণ সংলগ্ন বাহু দ্বয় যথাক্রমে 3 আর 4, তা ধরে নিলাম এটা 3 আর এটা হচ্ছে 4। অতিভুজ কত? তাহলে অতিভুজ কত এটা বের করতে বলেছে। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজ সবসময় পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে, ঠিক আছে? তো পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে যে অতিভুজ তার উপর স্কোয়ার ইকুয়াল লম্ব তার উপর স্কোয়ার প্লাস ভূমি তার উপর স্কোয়ার। নিঃসন্দেহে আপনারা জানেন। তাহলে বা অতিভুজ তো বের করতে বলেছে, এটাই হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্ব কত? 4। তাহলে 4 4 16 যোগ ভূমি কত? ভূমি 3, তাহলে 3 3 9। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল 16 আর 9 কত? 25। তাহলে সুতরাং অতিভুজের ভ্যালু আমরা কত পাবো? 25কে যদি আমরা রুট করি, কেন রুট? কেননা এই দিকের স্কোয়ার সমান চিহ্ন অতিক্রম করলে রুট হয়, তাহলে 25কে রুট করলে 5। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা 47-এ চলে যাচ্ছি। 47 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত 2:3 হয়, সংখ্যা দুটি কি কি? তো আমরা এই অঙ্কটা করার জন্য ধরে নিতে পারি যে ধরি এই সংখ্যাটা হচ্ছে 5x টু এই সংখ্যাটা হচ্ছে 8x। সংখ্যা দুটো কিন্তু একটা 5x আর একটা 8x ধরলাম আমরা। তাহলে ধরে নিলাম যে ধরি একটা সংখ্যা 5x একটা সংখ্যা 8x। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? লিখতে পারি উভয়ের সাথে 2 যোগ করলে। তাহলে উভয় কোনটা? তার মানে 5x এর সাথে 2 যোগ আর 8x এর সাথেও 2 যোগ। তার মানে আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ। তাহলে 8x প্লাস 2 যোগ করলে অনুপাত হয় 2:3। তাহলে অনুপাত হয় উপরে 2 তার নিচে 3। তাহলে সংখ্যা দুটি কি কি? তার মানে 5x এর ভ্যালু আর 8x এর ভ্যালু বের করতে হবে। তো আমরা একটু স্ক্রিনটা ব্লার করে দেই। তাহলে আমরা যদি এটা দ্বারা এটা আর এটা দ্বারা এটাকে গুণ করি তাহলে কি হয়? 2 দ্বারা 8কে গুণ করলে 8 2 16x প্লাস 2 2 4 ইকুয়াল 3 আর 5 গুণ করলে 3 5 15x প্লাস 3 2 6। তাহলে বা কি দাঁড়াচ্ছে? আমরা কি লিখতে পারি? তাহলে 16x এইদিকে, এই 15x এইদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, ওইদিকে 6 আর এই 4 এইদিকে আসলে মাইনাস হচ্ছে। সুতরাং x এর ভ্যালু আমরা কত জানি? 2। তাহলে আমাদের সংখ্যা দুটো কি দাঁড়াচ্ছে? আমরা একটু অন্য কালার ব্যবহার করছি। সংখ্যা দুটো দাঁড়াচ্ছে 5x মানে x এর ভ্যালু যেহেতু 2, 5 2 10 আর 8 2 16। তাহলে একটা 10 আর একটা 16 কোথায় রয়েছে বলেন তো দেখি? 10 16 এই যে খ নম্বর অপশনে 10 আর 16 রয়েছে। এবার আসেন 48 নম্বর অঙ্কটাও আমার মনে হয় আপনারা করতে পারবেন। যেহেতু বলা হচ্ছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে তার পরিসীমা কত? ওকে, তো আচ্ছা আমি এটা করে দিচ্ছি, এরপরে আমি বেশ কিছু স্কিপ করব, আপনারা একটু বুঝে নেবেন। ওকে, 49 নম্বর অঙ্কটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তারপরেও এই মডেল টেস্টে রয়েছে, তো আমি 48 করে দিচ্ছি, 49 করে দিব না। তাহলে আমরা করব কি? আমরা একটা আয়তাকার ঘর তৈরি করব। ওকে, একটা আয়তাকার, তো ধরে নেন এটা একটা আয়তাকার ঘর। তো আমরা কি করলাম যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এই জিনিসটা আর বিস্তার হচ্ছে এটা। তাহলে বিস্তারের 1.5 গুণ, তার মানে আমরা যদি বলি যে বিস্তার হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য কত হবে? 1.5x। আচ্ছা 1.5x মানে কি? মানে 1.5xও বলতে পারি, অথবা আমরা 3/2ও বলতে পারি, এটাও বলা যায়। হ্যাঁ, 3/2 মানে কিন্তু হচ্ছে 1.5। ঠিক আছে, যেহেতু বলা হচ্ছে 1.5 গুণ, তা আমরা এইভাবেই লিখলাম। তো এইটা মানে কিন্তু এইটা বুঝতে হবে আপনাদের। হ্যাঁ, তো এর ক্ষেত্রফল 216। আচ্ছা বলেন তো প্রশ্ন মতে তাহলে আমরা কি বলতে পারি? ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু কিন্তু ক্ষেত্রফল। নিঃসন্দেহে আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে আমরা ক্ষেত্রফল কত দেখতে পাচ্ছি? 216, তাহলে ইকুয়াল 216 বসাই দিলাম। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 1.5x, 1.5 মানে 3/2 ইন্টু এক্স, ইন্টু প্রস্থ কত? প্রস্থ হচ্ছে x, বসাই দিলাম। তার মানে এই x মানে কিন্তু উপরের, এই x মানেও কিন্তু উপরের। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? আমরা লিখতে পারি 3x² ভাগ 2 ইকুয়াল টু 216। আমি একটু ব্লার করে দিচ্ছি। তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 3x² ইকুয়াল টু 216 গুণন 2। তাহলে x² ইকুয়াল টু 216 গুণন 2 ভাগ 3। এই যে দেখেন ইন্টু আকারে আছে, ভাগ হয়ে গেল। তাহলে 3 7 21, 3 2 6। তাহলে x² ইকুয়াল টু 72 2 144। সুতরাং x এর ভ্যালু হচ্ছে 12 12 144। তার মানে আমরা 144কে যদি রুট করি তাহলে 12 পাই। তাহলে x এর ভ্যালু আমরা 12 পেয়ে গেলাম। তাহলে কি বের করতে বলেছে? তার পরিসীমা কত। আচ্ছা, তো x এর ভ্যালু আমরা যেহেতু 12 পেয়েছি, তার মানে এটার মান হচ্ছে 12। তাহলে এটার মান কত? 1.5 গুণ, যেহেতু 12 আর 6 18। তার মানে দেখেন এখানে মানটা বসালে 3/2 ইন্টু 12, তাহলে 6 2 12, 3 6 18। এই যে দেখেন মুহূর্তের মধ্যেই মান বের হয়ে চলে আসলো, এটা 18। তার মানে একটা 12 আর একটা 18। তাহলে আমরা বলতে পারি প্রস্থ হচ্ছে আমাদের 12 আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 18। তাহলে পরিসীমা ইকুয়াল টু কি লেখা যায়?
2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা পরিসীমার সূত্র। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা যোগ করি তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 18, প্রস্থ হচ্ছে 12, 18 আর 12 কত 30, তাহলে 30 দুগুণ কত 60, তার মানে এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে 60 বা 60। তাহলে কোথায় রয়েছে বলেন তো দেখি, এই যে ঘ নম্বর অপশনে কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সারটা রয়েছে কত 60। আমরা একটা অ্যান্সারটা চেক দেই, 60 কত নম্বর, এটা 48 নম্বর, 48 নম্বরের ঘ, রাইট এক্স্যাক্টলি। তার মানে 48 নম্বরের 60 হচ্ছে সঠিক উত্তর। তো এবার আমরা কয়েকটা অঙ্ক স্কিপ করে যাব, তো আমি একটু দেখাচ্ছি এবং অ্যান্সারগুলো বলতেছি। 49 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ, অর্থাৎ 1 হচ্ছে সঠিক উত্তর। 50 নম্বরের সঠিক উত্তর কত, 50-এ হচ্ছে খ, ওকে, তার মানে এই যে এই খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে 51 নম্বরের সঠিক উত্তর কত, 51 নম্বরের উত্তর হচ্ছে গ, অর্থাৎ এই যে 0 আর 5 -5, ওকে এটা। এরপরে 52 নম্বর যেটা আছে 52-র ঘ, তার মানে 52 নম্বরে হচ্ছে এই ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 2 ভাগ x⁴ - 1। এরপরে আমরা পরেরটাতে যাচ্ছি। এরপরে 53 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ 40 হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর। এরপরে 54 নম্বরটা দেখেন, এত থেকে বড়, তার মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই উত্তর, খুবই সহজ অঙ্ক। তাহলে 54 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ 520। এরপরে আমরা পরেরটাতে যাচ্ছি। 55 নম্বরের সঠিক উত্তর কত হবে, 55-র সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ 64। 56 নম্বরের সঠিক উত্তর কত হবে দেখেন, এগুলো কিন্তু অনেক সহজ অঙ্ক। 56 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, অর্থাৎ 2 হচ্ছে সঠিক উত্তর। এরপরে 57 নম্বরটা দেখেন, 57 সঠিক উত্তর কত, 57 হচ্ছে ঘ, অর্থাৎ এই 8 হচ্ছে সঠিক উত্তর 57। 58-ও ঘ, তাহলে 58-র ঘ, তার মানে 58 নম্বরের এই যে এটা 3 ইন্টু a - b b - c c - a, এটা হচ্ছে সঠিক উত্তর, ওকে। তারপরে 59 নাম্বার দেখেন, দুটি সংখ্যার অনুপাত এবং তাদের লসাগু দেওয়া আছে। 59-এর সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ 15 এবং 24 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 60 নম্বরের সঠিক উত্তর কত, 60 নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 60-এর সঠিক উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ 35 এবং 15, ওকে এখানে। এরপরে 61 নম্বরটা দেখেন, এবার 61 থেকে আমি হচ্ছে যেহেতু সাধারণ জ্ঞান আমি পড়তেছি, একটু শোনেন। প্রাচীন বাংলার শেষ রাজা কে ছিলেন, 61 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, লক্ষণ সেন। মনে রাখবেন, প্রাচীন বাংলার শেষ রাজা ছিলেন লক্ষণ সেন। 62 নম্বরে বলা হচ্ছে ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন, সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ। ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন, সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ। 63 নম্বরটা দেখেন, সিপাহী বিপ্লব কত সালে সংগঠিত হয়েছিল, 63-র বলা হচ্ছে ঘ, অর্থাৎ 1857 সালে সংগঠিত হয়েছিল সিপাহী বিপ্লব। এরপরে আমরা এটা মুছে দিয়ে পরেরটাতে যাচ্ছি। পরেরটা কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে 64 নম্বরে বলা হচ্ছে যে সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন, সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। তাহলে 64-এর গ, সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। 65 নম্বরে বলা হচ্ছে কি, যে ভারতের কুচবিহারে অবস্থিত বাংলাদেশের ভূখণ্ড দহগ্রাম কোন জেলার অন্তর্গত, সঠিক উত্তর কিন্তু লালমনিরহাট জেলার অন্তর্গত। একটু ভালো করে প্রশ্নটা মনে রাখবেন যে ভারতের কুচবিহারে অবস্থিত বাংলাদেশের ভূখণ্ড দহগ্রাম কোন জেলার অন্তর্গত, সঠিক উত্তর হচ্ছে লালমনিরহাট জেলার অন্তর্গত। তাই 65-এর গ নম্বরটা আমাদের সঠিক উত্তর। তো এরপর আসেন 66-তে বলা হচ্ছে কি, সতীদাহ প্রথা কবে রহিত হয়, সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর। এরপরে 67 এবং 68 নম্বর দেখেন। 67-তে কি বলা হচ্ছে, যে বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল, বর্তমানে 67 নম্বরটাতে বলা হচ্ছে বর্তমানে মুজিবনগরের পূর্ব নাম ছিল ভবেরপাড়া, মেহেরপুর, আমবাগান নাকি টুঙ্গিপাড়া, সঠিক উত্তর হচ্ছে ভবেরপাড়া। বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল, সঠিক উত্তর হচ্ছে ভবেরপাড়া। এই প্রশ্নটাতে একটু খটকা লাগছে কেন জানি, তো বৈদ্যনাথতলা আমার মনে হয় যে কোনো অপশনে আমি পড়েছিলাম, তো সম্ভবত বৈদ্যনাথতলা ভবেরপাড়া এই দুটো হচ্ছে একই জায়গা, ওকে। হয়তো বৈদ্যনাথতলা হচ্ছে কোনো হচ্ছে গ্রাম কিংবা হচ্ছে কোনো ইউনিয়ন এরকম হতে পারে আসলে, তবে বর্তমান মুজিবনগরের পূর্ব নাম ছিল ভবেরপাড়া, মানে বৈদ্যনাথতলার ভবেরপাড়া এরকম আসলে হয়তো। এবার আসেন 68-তে বলা হচ্ছে কত তারিখে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তাহলে কত তারিখে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে 2রা মার্চ 1971 সালে, অর্থাৎ ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা, অর্থাৎ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভুটান বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে। এরপরে ৭০ নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা পৃথক? সঠিক উত্তর হচ্ছে নাফ নদী দ্বারা পৃথক বাংলাদেশ এবং মিয়ানমার। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। ৭২ বলা হচ্ছে যে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ইউনেস্কো এর সদর দপ্তর হচ্ছে প্যারিস। ইউনেস্কো এর সদর দপ্তর হচ্ছে প্যারিস। বদরের যুদ্ধ সংগঠিত হয় কবে? বদরের যুদ্ধ সংগঠিত হয় ৬২৪ খ্রিস্টাব্দে। বদরের যুদ্ধ সংগঠিত হয় ৬২৪ খ্রিস্টাব্দে। ৭৪ বলা হচ্ছে কি দেখেন, বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারী সমিতির নাম কি? সঠিক উত্তর হচ্ছে বেসিস। বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারী সমিতির নাম হচ্ছে বেসিস। তাই ৭৪-এর খ নম্বর অপশনটা রাইট। ৭৫ নম্বরটা দেখেন, বলা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত খেলাধুলা সংক্রান্ত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম কি? সঠিক উত্তর হচ্ছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট, এটা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত খেলাধুলা সংক্রান্ত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম। এরপরে পরের প্রশ্নটা আসেন, মহাস্থানগড় এবং প্রাচীন পুন্ড্রবর্ধন নগরী যে একই তা কে শনাক্ত করেন? সঠিক উত্তর হচ্ছে কানিংহাম। তার শনাক্ত করেন হচ্ছে কানিংহাম। অর্থাৎ মহাস্থানগড় এবং প্রাচীন পুন্ড্রবর্ধন নগরী যে একই তা শনাক্ত করেন কানিংহাম। তাই ৭৬-এর ক নম্বর অপশনটা রাইট। ৭৭-এ বলা হচ্ছে প্রতি বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করেন কে? অর্থাৎ কোন সংস্থা প্রতি বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করেন? ৭৭-এর ক, ইউএনসিটিএডি। ইউএনসিটিএডি এই সংস্থা প্রতি বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করেন। ৭৮ নম্বরটা দেখেন, বলা হচ্ছে জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। ৭৯ নম্বরটা দেখেন, হিথ্রো বিমানবন্দর কোন দেশে অবস্থিত? হিথ্রো বিমানবন্দর আসলে ব্রিটেনে অবস্থিত। হিথ্রো বিমানবন্দর অবস্থিত ব্রিটেনে। এরপরে ৮০ নম্বর প্রশ্নটা দেখেন, এস্তোনিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে তাল্লিন। এস্তোনিয়ার রাজধানীর নাম হচ্ছে তাল্লিন। এস্তোনিয়ার রাজধানী তাল্লিন। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর আমার কাছে যদি আপনারা সাজেশন নিতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে যোগাযোগ করবেন। গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের ইতিমধ্যেই যারা সাজেশন নিয়েছেন সাজেশনগুলো ভালো করে পড়েন। ওকে, তাহলে হয়তো বেশ কিছু প্রশ্ন সেখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। আর লিখিত পরীক্ষায় কিন্তু একটু ভালোভাবে লিখতে হবে। এমসিকিউটা দ্রুত শেষ করে আপনারা লিখিত পরীক্ষায় যে দুটো প্রশ্ন রয়েছে সেই দুটো প্রশ্নের সুন্দরভাবে উত্তর দিয়ে আসবেন, তাতে টিকে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। আর চাকরির গণিত শূন্য থেকে যদি আমার কাছে শিখতে চান তাহলে আপনারা এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। একেবারে শূন্য থেকে আমি চাকরির গণিত আপনাদেরকে শিখিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।